শুরু করছি এলমা বেহরজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আগের পর্বগুলো দেখে নিতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসাবে পছন্দ করছে, না হোক নায়কের মতো সুন্দর। মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন, কিরে মা, আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। এরপর প্রশ্ন করলেন, হৌর বাড়ির লোকেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু আধটু সমস্যা থাকলে মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছুই অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বললেন, তোর শাশুড়ি একটু কঠিন, তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা, বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন, তারপর হানির উদ্দেশ্যে বলেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি, পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ থাম তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইলেন অনেকক্ষণ। এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেছেন, বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিনরাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে। নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরই পাঠিয়েছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে এখন বুড়ি হয়ে গেছি, বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্ন শুনে খুব অবাক হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়িতে গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হাঁ হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যা কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই তো এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যা কেন বলছে আম্মা? মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো ঝুনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডো খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি। মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। ঝুনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন?
বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি? হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন। তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠ নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দুহাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে মেয়েরা সারা জীবন থাকে না মা। তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজা দু হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, আমি তো ঘুমে। তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ল। 2 কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল। আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ। কিছু আড়াল থাকলে সেটাও আমাকে বলো আম্মা। কেন মনে হলো আরো কিছু আছে? হেমলতার কণ্ঠ অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁটছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢুক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা। হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন? এখনই জানতে হবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন। নিশ্চয় কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে।